আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। শুরু করছি আমাদের নতুন একটা চ্যাপ্টার। আজকে আমরা পড়ব প্রবাবিলিটি। প্রবাবিলিটি জানার জন্য যেসব বেসিক বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে বেসিক কনসেপ্টস অফ প্রবাবিলিটি। এই চ্যাপ্টারটা শেষ করার পর আমরা যেসব জিনিস জানবো বা অবগত হব সেগুলো হচ্ছে বেসিক টার্মস অ্যান্ড কনসেপ্ট অফ প্রবাবিলিটি, calculate probability between two events, estimate and interpret different types of rules of probability, identify the relation and different types of probability, identify the relation and different types of probability with practical example. লেকচার কন্টেন্টের মধ্যে রয়েছে বেসিক টার্মিনোলজি অফ প্রবাবিলিটি, ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ প্রবাবিলিটি, অ্যাপ্লিকেশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ প্রবাবিলিটি, লস probability rules, joint, marginal and conditional probability. এছাড়াও রয়েছে various mathematical problem of probability. তো প্রথম কথাটি হচ্ছে probability জিনিসটা কি? সাধারণত স্টুডেন্টরা probability জিজ্ঞেস করলে বলে সম্ভাব্যতা। এক্স্যাক্টলি, কিন্তু probability জিনিসটা কি এটা যদি আমরা বলতে চাই তাহলে সম্ভাব্যতা বলতে হবে না, কারণ সেটা তো এটার বাংলা। যাই হোক, আমরা শুরু করছি যে probability জিনিসটা কি। প্রবাবিলিটি হচ্ছে কোনো ইভেন্ট ঘটার পসিবিলিটি বা সার্টেনিটি। আরেকটা জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রবাবিলিটির ভ্যালুটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে আমরা বলতে পারি এ ভ্যালু বিটুইন 0 to 1 ইনক্লুসিভ ডিসক্রাইব দ্য রিলেটিভ পসিবিলিটি, চান্স অর লাইকলিহুড অফ অ্যান ইভেন্ট দ্যাট উইল অকার। সো প্রবাবিলিটি জানতে গেলে আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। প্রথম টার্মটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট ইজ অ্যান অ্যাক্ট দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার গিভেন কন্ডিশন। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা কয়েন যদি টস করি আমরা, তাহলে সেটা একটা এক্সপেরিমেন্ট। একটা ডাইস যদি থ্রো করি, সেটাও হয়ে যাচ্ছে একটা এক্সপেরিমেন্ট। পরের টার্মটা হচ্ছে ট্রায়াল। Unit of the experiment is called trial. That means trial is a special case of experiment. তাহলে এক্সপেরিমেন্টের ট্রায়াল একটাও হতে পারে, আবার বেশিও হতে পারে। যদি আমাদের কয়েন টস একটা এক্সপেরিমেন্ট হয়, তাহলে যদি আমি 2বার কয়েন টস করি, নাম্বার অফ ট্রায়াল হচ্ছে 2। এরপর চলে আসছি আউটকাম। আউটকাম খুবই সিম্পলি, আমাদের এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা হবে সেটাকে আমরা বলবো আউটকাম। তার মানে কয়েন টস যদি আমরা এক্সপেরিমেন্ট হিসেবে ধরি, তাহলে এর রেজাল্ট কয়টা? 2টা, হেড অথবা টেল। সো আউটকামগুলো হচ্ছে হেড অথবা টেল। সিমিলার ওয়েতে যদি ডাইস থ্রো করি, তাহলে আমরা আউটকাম পাবো 6টা, তাহলে সেগুলো হচ্ছে আউটকাম। এরপর চলে আসছি ইকুয়ালি লাইকলি আউটকামস। যদি কোনো একটা প্রবাবিলিটি, মানে 2টা ইভেন্টের প্রবাবিলিটি একই রকম হয়, তখন সেই আউটকাম বা সেই 2টা ইভেন্টকে আমরা বলবো ইকুয়ালি লাইকলি। যেমন একটা কয়েন টস করলাম, প্রবাবিলিটি অফ হেড এবং প্রবাবিলিটি অফ টেল, 2টার প্রবাবিলিটি বা আসার সম্ভাবনা একই। সো এটাকে আমরা বলবো ইকুয়ালি লাইকলি। তো আমরা ডেফিনেশন আকারে যদি বলতে চাই, আউটকামস অফ এ ট্রায়াল আর সেড টু বি ইকুয়ালি লাইকলি if we have no reason to expect any one rather than the other. মানে একটা অন্যটার থেকে বেশি হবে না কখনো। তাহলে যদি একটা ডাইস থ্রো এর ক্ষেত্রে আমরা বলি, সেক্ষেত্রেও প্রত্যেকটা আউটকাম আসার প্রবাবিলিটি একই। সো এগুলোকেও আমরা বলবো ইকুয়ালি লাইকলি আউটকাম। এবার চলে আসছি মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকাম। আউটকাম বা ইভেন্টগুলোকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ তখনই বলবো যখন এরা একসাথে ঘটবে না। হ্যাঁ, একসাথে ঘটবে না। মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটা দেখে মনে হচ্ছে তারা একসাথে ঘটছে, বাট অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে তখনই আমরা 2টা ইভেন্ট বা আউটকামকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো যখন তারা একসাথে ঘটবে না। যেমন in a tossing coin the outcomes head and tail are called mutually exclusive, কারণ হেড আসলে টেল আসবে না, টেল আসলে হেড আসবে না, so they are called mutually exclusive. Exhaustive outcomes.
Outcomes of an experiment are said to be exhaustive if they include all possible outcomes. Suppose একটা ডাইস থ্রো করলাম, সো আউটকামগুলো যদি হয় 1 3 5, দ্যাট মিনস যেটা হচ্ছে অড নাম্বার। আর যদি আরও একটা ইভেন্টের আউটকামগুলো হয় 2 4 6, তাহলে দুইটা ইভেন্টকে আমরা বলবো এক্সাস্টিভ আউটকাম, কারণ দুইটা মিলে আমাদের পুরো মানে অল পসিবল আউটকামগুলো রিপ্রেজেন্ট করছে। দুইটা মিলে বলতে দুইটার ইউনিয়ন। তো দুইটার ইউনিয়ন দেখা যাচ্ছে স্যাম্পল স্পেসটাই হচ্ছে, স্যাম্পল স্পেস মানে সমস্ত পসিবল আউটকামগুলোই হচ্ছে, সো তাকেই আমরা বলবো এক্সাস্টিভ আউটকাম। এবার চলে আসছে স্যাম্পল স্পেস। The collection of all possible outcomes of a random experiment is called sample space. তার মানে যতগুলো আউটকাম থাকবে, মানে রেজাল্ট যতগুলো হবে সবগুলোই যদি আমরা একটা কালেকশন করি, সবগুলো আউটকামের একটা কালেকশন করি, সেই কালেকশনটাকে বলবো আমরা স্যাম্পল স্পেস। যদি একটা ডাইস আমি থ্রো করি তাহলে কি কি আউটকাম হতে পারে? 6টা আউটকাম। সো সেই 6টা আউটকামকে যদি আমরা একটা কালেকশন করি, সেই কালেকশনটাকে আমরা বলবো স্যাম্পল স্পেস। তাহলে ডাইসের স্যাম্পল স্পেস কি? 1 2 3 4 5 6, 6টা। তারপর অন্যদিকে আমাদের কয়েন টস করলে সেটার স্যাম্পল স্পেস, একবার যদি কয়েন টস করি তাহলে 2টা। সো এভাবে 2বার করলে কয়টা হবে? 4টা হবে। তারপর হচ্ছে 3বার করলে কি হবে? 8টা হবে, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n কয়েন টসের ক্ষেত্রে। এবার চলে আসছি প্রবাবিলিটি। তো আমরা জানলাম যে কোনো কিছু একটা ইভেন্ট হওয়ার সার্টিনিটি অথবা পসিবিলিটি। ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করব? ধরি আমাদের n সংখ্যক মিউচুয়াল এক্সক্লুসিভ, ইকুয়ালি লাইকলি এবং এক্সাস্টিভ আউটকাম রয়েছে। 3টে টার্মের সাথে আমরা পরিচিত। মিউচুয়াল এক্সক্লুসিভ কি? তার একসাথে ঘটবে না। তারপর ইকুয়ালি লাইকলি কি? সবগুলোর প্রবাবিলিটি সমান থাকবে। এবং এক্সাস্টিভ আউটকাম কি? দুইটা ইভেন্ট মিলে একটা স্যাম্পল স্পেসের মতো হবে বা পুরো আউটকামসগুলো রিপ্রেজেন্ট করবে। সো এরকম যদি n সংখ্যক ইভেন্ট থাকে, তাদের মধ্যে আমার ফেভারিট বা আমার পছন্দের মতো m সংখ্যক আউটকাম থাকে, তাহলে সেই m সংখ্যক আউটকাম হওয়ার প্রবাবিলিটি কত? এটাকে যদি আমি প্রবাবিলিটি অফ a দিয়ে ডিফাইন করি, তাহলে দেখা যাচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তাহলে ফেভারেবল আউটকাম আমি m দিয়ে ডিফাইন করেছি আর টোটাল আউটকাম হচ্ছে n, তাহলে প্রবাবিলিটি অফ a ইকুয়ালস টু m ডিভাইডেড বাই n। এটা একটু খিটিমিটি লাগতে পারে, কিন্তু আমরা যখন উদাহরণ দেব তখন একদমই ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে? আফটার টসিং এ কয়েন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি উই উইল গেট হেড? সো আমরা জানি একটা কয়েন টস করলে 2টা আউটকাম, তার মানে টোটাল আউটকাম হচ্ছে 2টা। আর বলেছে কি হেড আসার প্রবাবিলিটি, তাহলে আমাদের ফেভারিট আউটকামটা কি? হেড। তাহলে হেড এখানে কয়টা? একটা। তাহলে আমার প্রবাবিলিটি হচ্ছে m ডিভাইডেড বাই n, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 2 which is half. সো এভাবে আমরা সমস্ত ক্ষেত্রে প্রবাবিলিটিটা বের করব। তারপর যদি আমরা একটা ডাইস থ্রো করি, তাহলে আমাদের 6টা আউটকাম হয়ে গেছে। 6টা আউটকাম কি? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ঠিক চিত্রের মতো। এখন বলছে যে আমার ফেভারিট আউটকাম হচ্ছে 3টা, ঠিক আছে? 3-এর থেকে বেশি হবে তার প্রবাবিলিটি কত? এটা বলেছে। তাহলে 3-এর থেকে বেশি কয়টা? 3-এর থেকে বেশি এখানে আছে 4টা, 4 5 6, এই 3টা এই হচ্ছে 3-এর থেকে বেশি। সো আমাদের ফেভারিট আউটকাম হচ্ছে 3টা, টোটাল আউটকাম হচ্ছে 6টা। তাহলে 3-এর থেকে বেশি আসবে তার প্রবাবিলিটি কত? 3 ডিভাইডেড বাই 6 হয়ে যাচ্ছে 50%। সো এভাবে আমরা প্রবাবিলিটি বের করতে পারি। এগুলো আপনারা সবাই জানেন। তারপরে এখানে আরেকটা এক্সাম্পল আছে। একটা ব্যাগে 4টা বল আছে, এই বলের রং হচ্ছে হোয়াইট, 6টা ব্ল্যাক বল আছে। সো এখান থেকে যদি আমি একটা বল র্যান্ডমলি পিক করি, তাহলে যে বলটা তুললাম সেটা ব্ল্যাক হবে, তার প্রবাবিলিটি কত? হোয়াইট হবে, তার প্রবাবিলিটি কত?
হোয়াইট অথবা ব্ল্যাক হবে তার প্রবাবিলিটি কত এবং রেড হবে তার প্রবাবিলিটি কত। তো এখানে দেখা যাচ্ছে আমাদের 6টা হচ্ছে ব্ল্যাক বল, 4টা হোয়াইট বল। তো প্রথমে আমরা ব্ল্যাক বলকে ডিফাইন করব এ দিয়ে, তাহলে probability of A number of black balls divided by total number of balls which is 6 divided by 10. সিমিলার ওয়েতে এভাবে আমরা হোয়াইট বলও বের করে ফেলতে পারবো। এবার চলে আসছি ব্ল্যাক অথবা হোয়াইট, ব্ল্যাক এবং অথবা হোয়াইট বল হবে তার প্রবাবিলিটি কত। তো ব্ল্যাক অথবা হোয়াইট দুইটাই আছে কয়টা, 10টা, কয়টার মধ্যে, 10টার মধ্যে। তো 10 divided by 10 which is 1. এরপর বলেছে রেড বল হবে তার প্রবাবিলিটি কত। এখানে রেড বল কি আছে, নাই, তার মানে 0 divided by 10, তার মানে কোনো আউটকাম যদি না থাকে তখন আমাদের প্রবাবিলিটি হবে 0। আচ্ছা, এবার চলে আসছে অ্যাপ্লিকেশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ প্রবাবিলিটি। এটা আমি পড়বো না, এটা হচ্ছে আমি আপনাদের জন্য রেখে দিলাম, এটা আপনারা বাসা করবেন, তারপর যে সমস্যাগুলো হয় সেটা আমাকে জানাবেন। চলে আসছি লস অফ প্রবাবিলিটি। লস মানে প্রবাবিলিটির প্রপার্টিজ বলতে পারেন বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন। তো মেইন দুইটা লস বা ক্যারেক্টারিস্টিক্স আছে প্রবাবিলিটির। একটা হচ্ছে সমস্ত প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে থাকবে, যেটা আমরা ডেফিনেশনে পড়ে ফেলেছি। তো সমস্ত প্রবাবিলিটির মান 0 থেকে 1, কোনো প্রবাবিলিটির মান 1 এর থেকে বেশি হবে না, 0 থেকে কম হবে না। আরেকটা ইম্পর্ট্যান্ট লস হচ্ছে সমস্ত প্রবাবিলিটির যোগফল একটা স্যাম্পল স্পেসের মধ্যে সবসময় 1 হবে। তার মানে যদি আমরা একটা ডাইস থ্রো করি তাহলে আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে 6টা, তাহলে 6টার প্রত্যেকটার প্রবাবিলিটি কি, মানে 1 আসার প্রবাবিলিটি কত, 1/6, 2 আসার প্রবাবিলিটি কত, 1/6, 3 আসার প্রবাবিলিটি কত, 1/6, এভাবে 6টা আসার প্রবাবিলিটি কত, 1/6 করে হবে। এখন সবগুলো যদি আমি যোগ করি, মানে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, সেক্ষেত্রে আমাদের সামেশন অফ অল প্রবাবিলিটি কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এছাড়াও কিছু রুলস বা লস আছে, যে যদি প্রবাবিলিটি কোনো ইভেন্টে না থাকে তখন আমাদের প্রবাবিলিটি হবে 0। তারপর যদি মাস্ট অকার করে কোনো ইভেন্ট তাহলে সেখানে প্রবাবিলিটি হবে 1। সো এগুলো হচ্ছে খুবই সোজা। আরও একটা জিনিস, সেটাকে আমরা কমপ্লিমেন্টারি রুলস বলতে পারি। কোনো একটা প্রবাবিলিটি না, কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি, কোনো একটা ইভেন্ট না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কোনো একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি 1 থেকে বাদ। তো সেটাই বলেছে, দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট নট অকারিং ইজ 1 মাইনাস দ্য প্রবাবিলিটি অফ ইটস অকারিং, মানে 1 থেকে অকারিং বাদ দিলে নট অকারিংটা আমরা সহজেই পেয়ে যাব। আচ্ছা, এবার চলে আসছি অ্যাডিশন রুলস। আমাদের দুইটা অ্যাডিশন রুলস আছে, একটা হচ্ছে স্পেশাল অ্যাডিশন রুলস। তো স্পেশাল রুলস, অ্যাডিশন রুলস কখন হবে, যখন আমাদের দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, মানে একসাথে ঘটবে না, তখন আমাদের অ্যাডিশন রুলসটা হবে, মানে স্পেসিফিক অ্যাডিশন রুলসটা হবে। সেটা কি, প্রবাবিলিটি অফ এ অর বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এ অর বি কে আমরা এ ইউনিয়ন বি এভাবেও লিখতে পারি। তারপর হচ্ছে জেনারেল অ্যাডিশন রুল। জেনারেল অ্যাডিশন রুল কখন হবে, যখন দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না, মানে একসাথে ঘটবে, মানে দুইটা ইভেন্ট যখন একসাথে ঘটবে তখন তাকে আমরা বলবো, তখন যে রুলসটা আমাদের হবে তখন সেটা হবে জেনারেল রুলস। এবং জেনারেল রুলস হচ্ছে প্রবাবিলিটি অফ এ অর বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, মিস্টার আলী একজন স্টুডেন্ট, সে ম্যাথমেটিক্সে পাশ করলে তার প্রবাবিলিটি দেওয়া আছে, স্ট্যাটিস্টিক্সে পাশ করলে তার প্রবাবিলিটি দেওয়া আছে, এবং দুইটাতেই পাশ করলে তার প্রবাবিলিটি দেওয়া আছে। এখন বলেছে সে অ্যাটলিস্ট একটাতে পাশ করলে তার প্রবাবিলিটি কত, মানে অ্যাটলিস্ট একটাতে মানে ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স, তাহলে প্রবাবিলিটি অফ ম্যাথমেটিক্স অর প্রবাবিলিটি অফ স্ট্যাটিস্টিক্স আছে।
তো অর চাইলে আমরা দুইটা সূত্র বা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে স্পেসিফিক অ্যাডিশন রুলস আর একটা হচ্ছে জেনারেল অ্যাডিশন রুলস। এখন আমরা কোনটা ব্যবহার করব? যদি একসাথে দুইটা ইভেন্ট ঘটে তখন আমরা কি করব? জেনারেল রুলস ব্যবহার করব। আর যদি না ঘটে দ্যাট মিনস তখন আমরা স্পেশাল অ্যাডিশন রুল ব্যবহার করব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুইটা সাবজেক্ট একই সাথে পাস করতে পারছে, মানে দুইটা ইভেন্ট একসাথে ঘটছে, তখন আমরা সিম্পলি জেনারেল মাল্টিপ্লিকেশন রুলসটা ইউজ করব। তারপর ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের রেজাল্ট ফলাফল আমরা পেয়ে যাব। আচ্ছা, সিমিলার ওয়েতে এটাও একই রকম, আশা করি এটা আপনারা বাসায় দেখবেন। এবার চলে আসছি জয়েন্ট প্রবাবিলিটি। যখন দুইটা ইভেন্ট একই সাথে ঘটবে তখন আমরা এটাকে বলবো জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটিকে আমরা এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ বি, প্রবাবিলিটি অফ এ কমা বি, এগুলো দিয়ে এই তিনটা দিয়ে আর কি ডিফাইন করে ফেলতে পারি। আচ্ছা, একটা কোশ্চেন আছে এখানে, আপনি কি টিভি দেখতে পছন্দ করেন? ডু ইউ লাইক ওয়াচিং টিভি? এরকম একটা কোশ্চেন 100 জন মানুষকে আমরা জিজ্ঞেস করেছিলাম। তো সেই ফলাফলটা আমরা নিজের টেবিলে পেয়েছি। তো 100 জন মানুষের মধ্যে 60 জন মেল এবং 40 জন ফিমেল। 60 জন মেলের মধ্যে 19 জন টিভি দেখতে পছন্দ করে, 41 জন করে না। 40 জন ফিমেলের মধ্যে 12 জন টিভি দেখতে পছন্দ করে এবং 28 জন করে না। মোট ইয়েস বলেছে 31 এবং মোট নো বলেছে 69। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, what is the probability of randomly selected individual being a male who likes watching TV? মানে বলেছে একজন মানুষকে যদি আমি র্যান্ডমলি সিলেক্ট করি, সে মেল হবে এবং টিভিও দেখবে, তার প্রবাবিলিটি কত? তার মানে দুইটা ইভেন্ট এখানে একসাথে হচ্ছে। একটা ইভেন্ট হচ্ছে আপনি কি টিভি দেখতে পছন্দ করেন, ইয়েস অথবা নো, এটা একটা ইভেন্ট। আপনি কি মেল অথবা ফিমেল, এটা আরেকটা ইভেন্ট। তার মানে আমাদের কোন দুইটা ইভেন্ট একসাথে করতে হবে? একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ইয়েস। তো আমরা এইটা বের করবো কিভাবে? যেহেতু এই দুইটা জিনিস চেয়েছে, মেল অ্যান্ড লাইক ওয়াচিং টিভি, এই দুইটা জিনিস একসাথে ঘটছে এইখানে, মানে 19 এমন একটা সংখ্যা যেটা হচ্ছে মেইলও আবার ইএসও, এই দুইটা ইভেন্ট একসাথে জয়েন্টলি ঘটছে। তা আমরা এই প্রবাবিলিটি সিম্পলি বের করতে পারবো 19 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে কত? 100। তার মানে সিম্পলি 19 ডিভাইডেড বাই 100। এবার চলে আসছে মার্জিনাল প্রবাবিলিটি। আমরা একটু ডেফিনিশনটা দেখি। মার্জিনাল প্রবাবিলিটি ইজ দ্য প্রবাবিলিটি অফ এ রিগার্ডলেস অফ ওয়েদার ইভেন্ট বি ডিড অর ডিড নট অকার। মানে এর যোগফলটা আমরা নেব, সিম্পলি এর সামেশনটা, যেখানে অন্য একটা ইভেন্ট ঘটছে না ঘটছে সেটা আমরা কনসিডার করব না। সো এখানে আমরা যদি একই কোশ্চেনটাই আবার বলি, মানে সেই টিভি দেখার প্রবলেমটাই, তো এখানে কি বলেছে যে টিভি দেখতে পছন্দ করে তার প্রবাবিলিটি কত? এখানে কিন্তু একটা ইভেন্টই বলেছে, তো আরেকটা ইভেন্ট এখানে আসছে না। তো ইভেন্টটা কি, আপনি টিভি দেখতে পছন্দ করেন কিনা, ইয়েস অথবা নো। তো ইভেন্ট টিভি দেখতে পছন্দ করে টোটাল কতজন? 30। কতজনের মধ্যে? 100 জনের মধ্যে। তার মানে 31 ডিভাইডেড বাই 100। তো আমরা মার্জিনাল প্রবাবিলিটি পেয়ে গেলাম। এবার হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা, the probability of an event occurring given that another event has already occurred, মানে এমন একটা প্রবাবিলিটি বের করব কিন্তু কন্ডিশন কি, আরো একটা প্রবাবিলিটি, মানে আরো একটা ইভেন্ট অলরেডি ঘটে গেছে। তার মানে দুইটা যদি ইভেন্ট থাকে, একটাকে আমরা বলবো এ আর একটাকে নাম দিলাম বি। সো এখানে probability of A always greater than 0। তাহলে যদি আমরা probability of B বের করতে চাই, কন্ডিশন কি, A অলরেডি ঘটে গেছে, তখন আমরা এটাকে ডিফাইন করব probability of B given A। আমি আবার বলছি, আমরা বের করব probability of B, কন্ডিশন কি, A অলরেডি ঘটে গেছে। তো যেটা ঘটে গেছে সেটা আমরা গিভেনের নিচে যাব, এই যে চিহ্ন, যেটা দাগ চিহ্ন, এটাকে আমরা বলবো গিভেন। সো probability of B given A, যার ফর্মুলা হচ্ছে probability of A and B divided by probability of A, মানে যেটা আমাদের গিভেনে থাকবে সেটা নিচে থাকবে, মানে হরে থাকবে। আর probability of A সবসময় এখানে 0 থেকে বেশি হবে।
সিমিলার ওয়েতে যদি আমরা এর প্রবাবিলিটি বের করতে চাই এবং কন্ডিশন কি বি অলরেডি ঘটে গেছে, তাহলে আমরা করব probability of A given B equals to probability of A and B divided by probability of B. তাহলে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা পেয়ে গেলাম। আগের এক্সাম্পল থেকেই আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করব। আমরা এমন একজনকে সিলেক্ট করলাম, র্যান্ডমলি সিলেক্ট করলাম, এখন তার মেল হবে, তার প্রবাবিলিটি বের করব। কিন্তু কন্ডিশন কি? হি লাইকস ওয়াচিং টিভি। তার মানে আমাদের প্রবাবিলিটি অফ ফেল চেয়েছে আর গিভেন হয়েছে সে টিভি দেখতে পছন্দ করে। দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ এম গিভেন প্রবাবিলিটি অফ ওয়াই। এম দিয়ে আমরা ডিফাইন করেছি মেল, ওয়াই হচ্ছে ইয়েস, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ এম গিভেন ইয়েস। সো এইটা যেহেতু কন্ডিশনাল প্রবাবিলিটি, আমরা গিভেনের সূত্র সরাসরি চলে যাব, প্রবাবিলিটি অফ এম অ্যান্ড ওয়াই আর প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন ওয়াই, এটা দুইটার যে কোনোটাই বলা যায়, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ওয়াই। আর এম ইন্টারসেকশন ওয়াই কোনটা? এম ইন্টারসেকশন ওয়াই হচ্ছে 19 ডিভাইডেড বাই 100 আর ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ওয়াই কোনটা? 31 ডিভাইডেড বাই 100। সো আমরা এইভাবে আমাদের ডিজায়ার্ড কন্ডিশনাল প্রবাবিলিটিটা পেয়ে গেলাম। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলটা আপনারা বাসায় চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আমরা আবার আসবো বা ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। সো আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি চলে গেলাম, এবার চলে আসছি মাল্টিপ্লিকেশন সোর্স। দুইটা ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে তখন probability of A and B equals to simply probability of A into probability of B। আর যদি দুইটা ইভেন্টস ইন্ডিপেন্ডেন্ট না থাকে, মানে একটা অন্যটার প্রতি ডিপেন্ডেন্ট থাকে, তখন যে মাল্টিপ্লিকেশন রুলটা হবে সেটা হচ্ছে জেনারেল মাল্টিপ্লিকেশন রুল। এবং জেনারেল মাল্টিপ্লিকেশনটা আমাদের কোড থেকে এসছে, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আসছে। খেয়াল করুন, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিকে যদি আমরা আর গুণন করি তাহলে আমরা জেনারেল মাল্টিপ্লিকেশন রুলসটা পাচ্ছি। That means probability of A and B equals to probability of A into probability of B given A। আবার একইভাবে লেখা যায় probability of A into probability of B given A। আমরা যদি এটাকে probability of B given A কে ডিফাইন করি, তখন দেখা যাবে probability of A এটা নিচে চলে যাবে, তখন আমরা সেই কন্ডিশনাল প্রবাবিলিটিটা পাচ্ছি। আচ্ছা, এখানে যে এক্সাম্পলটা বলেছে, দুইজন মানুষ, একজন হচ্ছে এ একজন হচ্ছে বি। এ will alive which probability is 0.5. On the other hand, B will alive which probability is 0.5. What is the probability that they will both alive 20 years? Okay, একজনের বেঁচে থাকার সাথে অন্যজনের বেঁচে থাকার কোনো সম্পর্ক নেই। সো তারা হচ্ছে বেঁচে থাকবে, তারা হচ্ছে টোটালি ইন্ডিপেন্ডেন্ট। তো দুইজন একই সাথে 20 বছর বেঁচে থাকবে, তার প্রবাবিলিটি কি? সিম্পলি দুইটা ইভেন্টের গুণফল। সো দুইজন একই সাথে 20 বছর বেঁচে থাকবে, তার প্রবাবিলিটি কি? দুইটা গুণফল। আচ্ছা, এবার যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্টের। আমাদের একটা বক্সে 10টা ফিল্ম রোলস আছে, তার মধ্যে 3টে হচ্ছে ডিফেক্টিভ, তাহলে ভালো কয়টা? 7টা। এখন সেখান থেকে আমরা একটা একটা করে তুলব উইদাউট রিপ্লেসমেন্ট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং ডিফেক্টিভ রুল ফলোড বাই অ্যানাদার ডিফেক্টিভ রুল? এটার মানে হচ্ছে পরপর দুইটাই ডিফেক্টিভ হবে, তার প্রবাবিলিটি কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং এ ডিফেক্টিভ রুল ফলোড বাই অ্যানাদার ডিফেক্টিভ রুল? মানে একটার পর অন্যটাও ডিফেক্টিভ হবে, পরপর দুইটাই ডিফেক্টিভ হবে। সো প্রথমে আমরা চলে যাচ্ছি যে ফার্স্টটা ডিফেক্টিভ হবে, তার প্রবাবিলিটি কত? D1 দিয়ে আমরা বুঝিয়েছি প্রথমটা ডিফেক্টিভ। যেহেতু আমাদের 3টা ডিফেক্টিভ, টোটাল হচ্ছে 10টার মধ্যে, সো 3 ডিভাইডেড বাই 10। এবার চলে আসছি দ্বিতীয়টা ডিফেক্টিভ হবে, তার প্রবাবিলিটি কত? দ্বিতীয়টা ডিফেক্টিভ হবে, তার প্রবাবিলিটি, এখানে একটা কন্ডিশন আছে, প্রথমটা কিন্তু অলরেডি ডিফেক্টিভ হয়ে গেছে। সো
ডিফেক্টিভ থেকে আমাদের একটা কমে গেছে এবং টোটাল থেকেও একটা কমে গেছে, সেই জন্য আমাদের হচ্ছে 2 ডিভাইডেড বাই 9। সো এখন পরপর দুইটা ডিফেক্টিভ হবে, তার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি অফ D1 অ্যান্ড D2 ইকুয়ালস টু, আমাদের সূত্র অনুযায়ী কি, এটা কি জেনারেল মাল্টিপ্লিকেশন রুলস। সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে প্রবাবিলিটি অফ D1 ইন্টু প্রবাবিলিটি অফ D2 গিভেন D1, আর এগুলো আমরা আগেই বের করে ফেলেছি, সিম্পলি এখানে বসিয়ে দেব। তারপর যেটা পাবো সেটা হচ্ছে পরপর দুইটাই ডিফেক্টিভ হবে তার প্রবাবিলিটি। আচ্ছা, এই জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি, পরপর একই কোশ্চেন, পরপর দুইটাই ভালো হবে মানে গুড হবে, তার প্রবাবিলিটি কত? তাহলে আমি আবার বলছি, এটা আপনারা বের করবেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং এ গুড রুল followed by another good rule। এবার আসছি কমপ্লিমেন্টারি রুল। এটা বোঝানোর কিছু নেই, কমপ্লিমেন্টারি রুল হচ্ছে কোনো কিছু না হওয়ার প্রবাবিলিটি 1 মাইনাস কোনো কিছু হওয়ার প্রবাবিলিটি, আর যদি উল্টোভাবে বলি কোনো কিছু হওয়ার প্রবাবিলিটি ইকুয়ালস টু 1 মাইনাস কোনো কিছু না হওয়ার প্রবাবিলিটি। সো এইটুকু জিনিস মনে রাখলেই আপনারা কমপ্লিমেন্টারি রুল বুঝতে পারবেন। আর এখানে চ্যাপ্টার এক্সারসাইজ আছে 5টা, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্রবলেম হলে আমাকে ক্লাসে জানাবেন। সো এই পর্যন্তই প্রবাবিলিটি হচ্ছে বেসিক কনসেপ্ট। আমরা নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই চ্যাপ্টার যদি আপনারা ভালো করে না বুঝেন তাহলে কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বুঝবেন না। তো আশা করি তারা সবাই মনোযোগ দিয়ে পড়বেন। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ।